6 আগস্ট 1945। সময় সকাল 8:15। স্থান জাপানের হিরোশিমা। মানব ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা এক ঝলকানিতে পুরো বিশ্ব থমকে যায়। হিরোশিমার প্রায় 1,40,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল লিটল বয় নামের একটা পারমাণবিক বম। বমটার নাম কিন্তু ইন্টারেস্টিং, লিটল বয়। 300 শতাব্দীর মাঝামাঝি মানব ইতিহাস এমন একটা ঘটনার সম্মুখীন হয় বা সাক্ষী হয় যা তৃতীয় মহাবিশ্বযুদ্ধকে উপলক্ষ করে। আগুন গ্রাস করেছিল গোটা বিশ্বকে। ইউরোপের প্রধান ভূখণ্ড থেকে আফ্রিকার মরুভূমি পর্যন্ত, জঙ্গল থেকে উত্তরের মহাসাগর পর্যন্ত কেঁপে উঠেছিল এই হামলায়। ক্ষমতার লড়াই এবং আদর্শের সংগ্রাম এবং রক্তের হোলি খেলা। 1945 সাল জার্মানির হার এবং হিটলারের আত্মহত্যা নিয়ে যুদ্ধ পরিস্থিতি ঠান্ডা হলেও আকাশে এখন পর্যন্ত উঠতেছিল ফাইটার জেট এবং যুদ্ধের কালো আকাশ। কিছুটা বেপরোয়া ছিল জাপান এবং আকাশ সীমা ছিল অন্ধকার ফাইটার জেটে ভরা। কিন্তু জাপান হচ্ছে যে তাদের আত্মসম্মানে বিশ্বাসী, হয় যোদ্ধার সম্মান না হয় মৃত্যু। তখন জাপানের প্রতিটি নাগরিক, নারী থেকে শিশু পর্যন্ত সবাই যেন এক একটা সৈনিকে পরিণত হয়েছিল। তারা এইটা প্রশ্রয় দিয়েছিল যে তাদের সম্রাট হিরোহিতের জন্য জীবন বেপরোয়া বা উৎপন্ন করা সর্বোচ্চ ধর্ম। জাপানের পক্ষে কাজ করে তাদের দারিদ্রতা এবং আর্দ্রতা। কয়েক বছর ধরে চলা যুদ্ধে জাপান যেন ভেঙে পড়েছিল এক কাচের টুকরার মতো। শিল্প কারখানা সবকিছুই বন্ধ। আর আমেরিকার জাহাজ রোক লাগায় আমেরিকা। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে আমেরিকা নিউ মেক্সিকোর মরুভূমিতে একের পর এক মিসাইল প্রতিবেদন বা পরিচালনা করে। ম্যানহাটন প্রজেক্ট, যা ইতিহাসের সর্বোচ্চ বা সর্বাধিক বিস্ফোরিত হবে এইরকম একটা পারমাণবিক বোম ট্রাই করে। এই যুদ্ধে সর্বোচ্চ গতিপথ বা রাজনৈতিক তন্ত্র সবকিছুই যেন নতুনভাবে গঠিত হতে চলেছিল, নির্ধারিত করতে চেয়েছিল। মিসাইল লিটল বয় নামক যে প্ল্যানটা ছিল তাদের। সালটা ছিল 1945 আর জাপানের গ্রীষ্মকাল। প্রত্যেকটা নাগরিক ছুটেছিল সংগ্রামের পিছনে। তারপরে হচ্ছে যে টোকিও, নাগারো, ওসাকা, আমেরিকার B-20 বোমারু বিমানগুলোয় এই শহরগুলো পুড়ে তছনছ ছারখার করে দিয়েছিল। আকাশ লাল হয়ে উঠেছিল আগুনের লেলিহান শিখায়। কাঠের তৈরি বাড়িগুলো যেন পুড়ে গিয়েছিল এক নিমিষেই। মানুষ হয়েছিল ঘরছাড়া এবং পথে নিয়েছিল অবস্থান। আর এই দিকে হিরোশিমা নগরের মানুষগুলো নিজেকে ভাগ্যবান মনে করেছিল। জাপানের হিরোশিমা নগরীটা ছিল একটি শিল্প কারখানা এবং সামরিক শক্তির হেডকোয়ার্টার্স। এটি একটি সেনাবাহিনীর সদর দপ্তর ছিল এবং শহরটা ছিল পুরো একটা সরঞ্জাম পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ছিল এই হিরোশিমা নগরী। এত কিছু হওয়ার পরও কোনো হামলার শিকার হয়নি হিরোশিমা। কিন্তু জাপানের বা আমেরিকার একটি গোপন পরিকল্পনা ছিল এই হিরোশিমাকে নিয়ে, এক নতুন অস্ত্রের পরিকল্পনা বা কার্যকারিতা পরীক্ষা করার জন্য। এই হিরোশিমা দেখতে যতটাই না সুন্দর ছিল তার থেকে ছিল বেশি একটা ডিফারেন্ট। ভিতরে ভিতরে মানুষ ধুকে ধুকে মরতেছিল, খাবারের অভাব এবং যান্ত্রিক ত্রুটি। খাবারের এতটাই অভাব ছিল যে রাস্তায় রাস্তায় মানুষ পাগলের মতো খাবার খুঁজতে থাকে এবং তাদের যে অনুদানগুলো আছে সেগুলো আসে নাগাসাকি, টোকিও এগুলো থেকে। তখন জাপান অতটা অত্যাধুনিক ছিল না। সবজি চাষ, তারপরে বাচ্চারা যা যা করতেছিল রাস্তায় ঘুমিয়ে পড়েছিল। ঠিক আছে, কোথাও কলকারখানা বন্ধ করে দেওয়া হয় সব কিছু। 6 আগস্ট 1945 হিরোশিমার নতুন করে আর 5টা দিনের মতো এই দিনটাও শুরু হয়েছিল যখন ভোরের আলো প্রথম ফুটে হিরোশিমায়। মানুষ যাচ্ছিল নিজ গন্তব্যে এবং শিশুরা যাচ্ছিল স্কুলে। তারা মূলত স্কুলে না গিয়ে ভাঙ্গা বাড়িঘর যেন আগুনে আরও বিধ্বস্ত না হয় সেই সব কাজে সাহায্য করতে। তবে হামলা যদি আবার হয় তাহলে কি হবে এই চিন্তা করে তারা স্কুলে না গিয়ে সেই সব কাজে সাহায্য করতেছিল। কিন্তু তারা এটা জানতো না এর থেকেও বড় কিছু তাদের জন্য অপেক্ষা করতেছিল। মানুষ যেন থমকে যায় এক ধোঁধাশায়।
7:09 জাপানের রাডারে সকালবেলায় ধরা পড়ে একটি আমেরিকার বিমান। বিমানটি ছিল একটি প্রশিক্ষণ বিমান আর বিমানটির নাম ছিল স্ট্রেট ফ্লাশ। এই বিমানের কাজ ছিল আবহাওয়া পর্যবেক্ষণ করে বোমারু বিমানকে খবর অবগত করা। বাজানো হয় সাইলেন্ট অ্যালার্ম এবং মানুষ এইদিকে ওইদিকে ছুটাছুটি করতে থাকে আর রেডিওতে খবর শোনা হয় বিমান হামলার। যখন বিমানটি আকাশ থেকে গায়েব হয়ে যায় তখন জাপানিরা মনে করে এটি একটি ছিল তাদের সাধারণ মিশন। বিপদ কেটে গেছে জেনে সকাল 7:31 আবার সাইলেন্ট অ্যালার্ম বাজানো হয় এবং সতর্কতা জারি করা হয় যে এখন হামলার কোনো আশঙ্কা নেই। কিন্তু তারা এটা জানতো না এই ক্ষণিকের স্বস্তি ছিল ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। ঠিক ৪৫ মিনিট পর আবার জাপানের হিরোশিমার উপরে দেখা যায় 3টি বিমান আর ওই বিমানেই ছিল লিটল বয়। সবাই আকাশের দিকে তাকাই থাকে, পৃথিবী ছিল স্তব্ধ। সবাই মনে করেছিল এটিও একটি নর্মাল বিমান, কিন্তু আবার কেউ কেউ আকাশের দিকে তাকাইছিল। ৩,০০০ ফুট উপরে উঠতেছিল সেই বিমান আর জাপানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও নাগালের বাইরে, তারা চাইলেও ধ্বংস করতে পারতো না। ইনোলা গে পাইলট পল টিবলস তার মায়ের নামে এই প্লেনটি তৈরি করে, যেটিতে লিটল বয় ছিল। এই প্লেনটির ভিতরেই ঘুমিয়েছিল 4 টনেরও বেশি লিটল বয়। সকাল 8:15:37 ইনোলা গে থেকে এই লিটল বয়কে ছেড়ে দেওয়া হয় জাপানের হিরোশিমা নগরীর উদ্দেশ্যে। আইও ব্রিজ নিক্ষেপ করে বা লক্ষ্যবস্তু ভেদ করে এই বোমটি ছাড়া হয়। মাত্র 43 সেকেন্ড ছিল তাদের হাতে আর তারা জীবন আনন্দে মেতে উঠেছিল। নতুন নতুন করে কোনো কিছু শিখতেছিল, কিন্তু হঠাৎ করে এক ধামাকা হবে তারা কিন্তু এটা জানতো না। বাচ্চারা চেয়েছিল নতুন অবকাশ, নিজের নিজের মতো যারা যারা তাদের কাজ করতেছিল সবাই দেখতেছিল সোনালি আকাশ, কিন্তু 1900 ফুট উপরে যে তাদের মৃত্যু অপেক্ষা করতেছে তারা জানে না। হঠাৎ করে একটা ব্লাস্ট হয়ে যায়, গা থেকে পশমের মতো চামড়া উড়ে যাচ্ছিল। 1000 সূর্যের মতো একটি আলো হঠাৎ করে ঝলকানি মারে আর মানুষ নিস্তব্ধ হয়ে যায়, যেন মানুষগুলো গলে যাচ্ছিল মোমের মতো। যখন এই বিস্ফোরণটা ঘটে ওই বিস্ফোরণের স্থানে কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ছিল। হঠাৎ করে এই ধামাকা হয় 3-4 হাজার ডিগ্রি সেলসিয়াসের। গাইস, এই বিস্ফোরণে মানুষগুলো যেন একটা ধোঁয়ায় পরিণত হয়েছিল আর নিমিষেই সব কিছু তছনছ হয়ে যায়। আর কিছু কিছু মানুষের ছায়াগুলো এখনও পাথরে হাহাকার করে আছে। গাইস, হিরোশিমা নগরীতে এখনও তারা পেপারে পরিণত হয়ে আছে। মানুষগুলো বেঁচে আছে ঠিকই, কিন্তু তারা এখনও পেপারে। ঘন্টায় প্রায় 1200 কিলোমিটার বেগে ছুটতেছিল এই উত্তপ্ত তাপ আর ঝলসে যাচ্ছিল হাজার হাজার কোটি কোটি মানুষ। গাইস, এই 300-400 কিলোমিটারের ভিতরে যে বসত বাড়িগুলো ছিল সবগুলোই ধ্বংস হয়ে গিয়েছিল, যেন সবগুলো ভেঙেছিল কাচের টুকরোর মতো। হাহাকার আর চেতনায় ভরা ছিল সেই হিরোশিমা নগরী। এখন 80,000 মানুষ সেই ধ্বংসে মৃত্যু হয়ে গিয়েছিল। গাইস, নিমিষেই ধ্বংস হয়ে গিয়েছিল এই হামলায়। লিটল বয় এমন একটা জিনিস ছিল যে নিমিষেই ধ্বংস করে দিয়েছিল। প্রায় 6 মিনিটে তছনছ করে দেয় হিরোশিমা নগরী। মৃত্যু নিবরতা যেটা ছিল, ঠিক আছে, মানুষ কথাটা বলার সময় পায় নাই। গাইছে ধুলোর মতো মানুষ উড়ে গিয়েছে। আর স্নুতো ইমাচু বয়স 23, পেশায় ছিল একজন ইঞ্জিনিয়ার। নিস্তব্ধের সেই জাপানের হিরোশিমা নগরীতে দেখা পেয়েছিল ওই ইয়াগুচি একজন প্যারাশুটে আসতেছে। হঠাৎ এক বিস্ফোরণে যেন চোখ ঝলসে যায় আর সে দূরে ছিটকে গিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে অনুভূতি করতে পারে যে তার গায়ের এক সাইড জ্বলে গিয়েছে আর কানের পর্দাগুলো ফেটে গিয়েছে। সে ন্যাংড়াতে ন্যাংড়াতে যায় এবং কিছু দূর গিয়ে অনুভব করতে পারে যে সব কিছুই তছনছ হয়ে গেছে। নরকের বাস্তব রূপ সে দেখতে পায় সেদিন। ইয়াচুগুচু শুধু একাই বেঁচে ছিল আর দেখতেছিল সেই হাহাকার এবং নরকীয় ঘটনাগুলো। আর সেই বিমানটার যা অবস্থা তা দেখে পুরোটাই, সে বিমানটাও কিন্তু বিধ্বস্ত হয়ে গিয়েছিল। বিমানটা যে বেঁচে ছিল এমন কোনো কিছু না, সেই বিস্ফোরণে বিমানটাও নিহত হয়ে গিয়েছিল। কালো বৃষ্টি, যেন জাপানে এক কালো বৃষ্টি হয়েছে।
গাইস ওই ধোঁয়ার স্মোকটা যে আছে ওই বিস্ফোরণে আকাশের যে মেঘালোগুলো আছে ওগুলো গলে গলে এক কালো বৃষ্টিতে পরিণত হয় এবং এই কালো বৃষ্টি এতটা অ্যাসিড পরিমাণে হয় সেখানে আর কেউ জীবিত হয় নাই বা জীবিত রয় নাই ওই কালো বৃষ্টিতে বা অ্যাসিড বৃষ্টিতে। জাপানে এতটা ক্ষতিগ্রস্ত হয় কেউ বেঁচে ছিল না বা শান্তির একটা নিঃশ্বাস ফেলতে পারতেছিল না। ওই যে বৃষ্টিটা হয়েছিল সবার গাগুলো যেগুলো ছিল সেগুলো এভিডেন্স যেগুলো ছিল সবগুলো মুছে যায়। আর অগ্নিঝড় যেগুলো ছিল, অগ্নিঝড় কাকে বলেন জানেন? সেই দিন হিরোশিমা নগরীতে অগ্নিঝড় বয়েছিল, শুষ্কও হয়ে মারা যায়। গাইস ধোঁয়ায় হয়েছিল যন্ত্রণা, হাহাকার, পোড়া মাংসের গন্ধ, ধোঁয়ায় ছিল এই গন্ধ আর বাতাসে যেন থমকে যায়। এই লিটল বয় নামক এক ধ্বংসরূপ দেখেছিল জাপান, পুরো বিশ্ব দেখেছিল এটা। গাইস নিউজ চ্যানেলগুলো হয়ে যায় স্তব্ধ, রাডার কোনো কাজ করতেছিল না, রেডিওগুলো হয়ে যায় স্তব্ধ, যে রেডিওগুলো বাজতেছিল সে রেডিওগুলো আজকে স্তব্ধ। তাদের রাজধানী যেটা ছিল সেটাও বিধ্বস্ত। তাদের কোনো ধারণা ছিল না যে ইরান থেকে এরকম একটা প্লেন আসবে আর এইরকম বিধ্বস্ত করবে। গাইস জাপানের কাছে তখন সেই রকম অত্যাধুনিক অস্ত্র ছিল না, কল্পনার অতীত ছিল। শুধু এটা কল্পনা করতে পারে নাই যে এইটা তারা করবে, কিন্তু আমেরিকা তা ঘটিয়েছিল জাপানের সাথে। তারপরে যেটা আছে রিপোর্ট, যেটা আছে হিরোশিমা শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এইরকম একটা শুধু তাদের যে জাপানের প্রধান আছে শুধু এইটা বলেছিল, এইটা বলার জন্য সে ছিল। কিন্তু তাৎক্ষণিক পরে আবার একটি বিমান আসে সেই জাপানের হিরোশিমা নগরীতে পর্যবেক্ষণ করতে, যে আত্মসমর্পণের কথা কি তারা আদৌ করেছে কি না, জাপান কি আদৌ আত্মসমর্পণ করবে আমেরিকার কাছে। হ্যারি আর ট্রাম্প, যেটা ট্রামান যেটা আছে ঠিক আছে আমেরিকার যে আছে, আমেরিকা জাপানের হিরোশিমা শহরে এক পরিমাণ বোমা ফেলেছে এইটা রিপোর্ট বলে, ঠিক আছে। তারপরে যদিও তারা আত্মসমর্পণ না করলে তাহলে তাদের শহরগুলোতে এমন ধ্বংস বর্ণ করা হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি, এমন একটি রিপোর্ট জারি করে আমেরিকা। তারা এটাও বলে তারা যদি জাপান যদি এটা তারা ধ্বংসলীলা শেষ না করে, গাইছে জাপান তো তখন কোনো কিছুই করেনি, জাপানের হাহাকার ছিল অন্যরকম। তারা তাদের নিজের ক্ষতিগ্রস্ত নিয়েই নিস্তব্ধ। তারা বলেছিল তারা যদি যুদ্ধবিরতি না করে, গাইছে আমেরিকার কাছে হচ্ছে যে হার মানতে হবে বা আত্মসমর্পণ করতে হবে। কিন্তু জাপান তো তেমনটা ছিল না, আর জাপানের যে অত্যাধুনিক জিনিস ছিল তা ছিল না। নিয়তি তার জন্য আবার ঘুরে দাঁড়াবে বলে কথা ছিল, আর সেই জাপান নতুন নতুন জিনিস তৈরি করতেছে। এখন যেটা আছে আমেরিকা এই হামলাটা চালালো ঠিক আছে, তাদের অর্থনৈতিক বা হচ্ছে যে মর্মান্তিক ঘটনা যে আদার্সগুলো আছে, 9/8/1948 না কত এটা দেখা যায়নি, তবে আবার একটি বোম নিয়ে আসে ফ্ল্যাট ম্যান, ঠিক আছে। এই বোমটা আবার নিক্ষেপ করা হয় গাইস। এবার এই বোমটা ছিল ওই বোমের তুলনায় কয়েকশো গুণ বড় গাইস। এই বোমের নামটা ছিল ফ্ল্যাট বয়, আর এটার ভিতর ছিল নিউক্লিয়ার বোম বক্স। তারপর কি লিখেছে, চার্লস সুই নামের এই প্লেন ড্রাইভার ছিল, প্লেন অপারেটর ছিল। এই পাইলট হচ্ছে যে এই বোমটা গেরায় বা এই বোমটা ফালায় হচ্ছে যে হিরোশিমা নগরীতে আবার একটা। গাইস ওইখানে যে পরিস্থিতিটা হয়েছিল যে দুইবারের মতো একটা হামলা চালায় ওইখানে,